লিমিটের যখন আমরা পড়া শুরু করব আমরা ফার্স্টে যে ফর্মুলাটা শিখব সেটা হলো লিমিট এক্স টেন্স টু জিরো এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই ফর্মুলাটা দিয়েই আমরা লিমিট চ্যাপ্টারটা শুরু করব। এইখান থেকে আমরা এই ফর্মুলার কয়েকটা ইউজ দেখি। তার মধ্যে আমরা প্রথমে এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। কোশ্চেন নাম্বার 1-এ বলা হলো যে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 64 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, এটার ভ্যালুটা কত তোমাকে বলতে হবে। ফার্স্ট অফ অল এই জিনিসটাকে আমরা ওই শেপে নিয়ে যাওয়ার চেষ্টা করি। x to the power 6 minus 2 to the power 6 divided by x minus 2। এখানে x to the power n এর জায়গায় x to the power 6, তাহলে n equal to 6, আর এর জায়গায় কি আছে, এর জায়গায় আছে 2, তাহলে এখান থেকে n into a to the power n minus 1, অর্থাৎ এখানে n এর ভ্যালুটা হলো 6, এর জায়গায় কে 2 to the power 6 minus 1 5, অর্থাৎ 6 into 2 to the power 5, that means 192। এটা তো ছিল একদম বেসিক একটা এক্সাম্পল। এখন আমরা এখান থেকে যদি আরও কিছু পেঁচানো যায় সেটা একটু দেখি। আমি এখান থেকে যদি তোমাকে কোশ্চেন নাম্বার 2 জিজ্ঞেস করি যে ফাইন্ড লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে লিখলাম এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 64, যা লিখেছি তাই লিখলাম, ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 8। ধরো এই প্রশ্নটা তোমাকে করা হলো, এখন এইটার ভ্যালু তোমাকে বের করতে হবে। ওই একই ফর্মুলা দিয়ে আমি ভ্যালুটা বের করব। তার আগে ছোট্ট একটা কাজ করে নেব। লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে লিখব এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 2 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, আর নিচে লিখব এক্স কিউব মাইনাস 2 কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। দেখো এই জিনিসটাকে আমি এই কথাটা লিখতে পারি। যদি এই কথাটা লিখতে পারি তাহলে আমি এই লিমিটটাকে এইভাবে লিখতে পারি যে লিমিট এক্স টেন্স টু জিরো, এখানেও লিখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো। তাহলে পরের লাইনটায় এই জিনিসটা ওই ফর্মুলা অনুযায়ী কি লেখা যায়, 6 ইন্টু 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1 মানে হলো 5, ডিভাইডেড বাই এই জিনিসটাকে ওই ফর্মুলা অনুযায়ী লেখা যায় 3 ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 3 মাইনাস 1 মানে 2। তাহলে পরের লাইনটা আমরা কি লিখতে পারি, 6 আর 3 কাটাকাটি হয়ে যায় 2, আর 2 টু দি পাওয়ার 5 মানে 32, আর 2 স্কোয়ার মানে 4 কাটাকাটি হইলে এখানে একটা 8 থাকে। তাহলে আমাদের অ্যান্সারটা হলো 16। তাহলে এই ফর্মুলা ব্যবহার করে তোমাকে যদি যে কোনো প্রশ্ন করা হয় তোমার নিশ্চয়ই সেটা পারার কথা। এই ফর্মুলাকে আত্মস্থ করার জন্য আমি আরেকটা এক্সাম্পল দেখি। যে লিমিট কোয়েশ্চেন নাম্বার 3 বলা হলো যে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স টু দি পাওয়ার 9/2 মাইনাস এ টু দি পাওয়ার 9/2 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস এ টু দি পাওয়ার 5/2। তাহলে খেয়াল করে দেখো এইটাকে আমি কি লিখতে পারি পরের লাইনটায়, x to the power 9/2 minus a to the power 9/2 divided by x minus a, আর নিচে লিখতে পারি x to the power 5/2 minus a to the power 5/2 divided by x minus a, limit x tends to 0 আমি এভাবে লিখতে পারি। পরের লাইনটা খেয়াল করি, এই জিনিসটাকে ওই ফর্মুলা অনুযায়ী যদি দেখি তাহলে এখানে n এর ভ্যালু 9/2, a to the power 9/2 minus 1, আর নিচে কি অবস্থা, এখানে n এর ভ্যালুটা হলো 5/2, a টু দি পাওয়ার 5/2 মাইনাস 1, অর্থাৎ এই 2 কাটা 9/5, উপরে কে থাকছে a টু দি পাওয়ার 9/2 মাইনাস 1 মানে হচ্ছে 7/2, আর নিচে কে থাকছে a টু দি পাওয়ার 5/2 মাইনাস 1 a টু দি পাওয়ার 3/2। তাহলে 9/5 a টু দি পাওয়ার 7/2 মাইনাস 3/2, তাহলে 9/5 7/2 মাইনাস 3/2 মানে হচ্ছে 4/2, অর্থাৎ 2a স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। তোমাদের এইখান থেকে আরেকটা এক্সাম্পল আমি দেখিয়ে ফেললাম। এখন এখান থেকে যদি তোমার আরেকটা এক্সাম্পল চাই, ধরো তোমাকে বলা হলো যে কোশ্চেন নাম্বার 4 লিমিট এক্স টেন্ডস টু 0 কিউবিক রুট অফ এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 4th রুট অফ এক্স মাইনাস 1, এটার অ্যান্সার কী হবে? এই টাইপের প্রশ্ন আসতে পারে। তো তখন আমরা কীভাবে করব, এটাকে আমি এভাবে লিখতে পারি কিউবিক রুট, এটাকে তো লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/3 মাইনাস 1কে কি আমি 1 টু দি পাওয়ার 1/3 লিখতে পারি? হ্যাঁ পারি। এই জিনিসটাকে একইভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/4 মাইনাস 1কে লিখতে পারি 1 টু দি পাওয়ার 1/4। তাহলে এই জিনিসটার লব এবং হর উভয়কে আমি এক্স মাইনাস 1 দিয়ে ভাগ করে লিখতে পারি এইভাবে। দেখো এইখানে যে লাইনে যেটা লিখেছি সেই এক্স্যাক্টলি একই জিনিসটা আমি এখানেও লিখেছি, এবং উভয়ের সামনে আমি কি লিখব, লিমিট এক্স টেন্স টু 0 লিমিট এক্স টেন্স টু 0 ইকুয়াল টু এই জিনিসটাকে এই ফর্মুলা অনুযায়ী কি লেখা যায়, এন এর ভ্যালুটা এখানে কত 1/3,
এ টু দি পাওয়ার এ কত এখানে 1 টু দি পাওয়ার n-1 মানে হচ্ছে 1/3 মাইনাস 1 ডিভাইডেড বাই এইখানে n এর ভ্যালুটা হলো 1/4 1/4 ইন্টু এর ভ্যালুটা হলো 1 টু দি পাওয়ার 1/4 মাইনাস 1। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো যে এইখানে 1 টু দি পাওয়ার যাই থাকুক না কেন 1 হবে, 1 টু দি পাওয়ার যাই থাকুক না কেন 1 হবে, কোনো সন্দেহের কোনো অবকাশই নেই এই জায়গাটায়। তাহলে ফাইনালি অ্যান্সারটা কি 1/3 ডিভাইডেড বাই 1/4, অ্যান্সারটা চলে আসে 4/3। সো তোমরা হয়তো একটু অবাক হচ্ছ বা একটু বিরক্তও হচ্ছ যে ভাইয়া আপনি কিন্তু আমাদেরকে মাত্র একটা ফর্মুলা থেকে 4টা অঙ্ক পরপর দেখে আমাদের মেলা সময় নষ্ট করলেন। না ভাইয়া, সময় তোমাদেরকে আমি নষ্ট করি নাই। কারণটা কি? কারণটা হলো যে যখন আমি এই ফর্মুলাটা তোমাদের শিখাইলাম তুমি হয়তো দেখলে আচ্ছা হ্যাঁ এটা আমার মুখস্থ করতে হবে, তো কিন্তু যখন আমি তোমাদের এই ফর্মুলা শিখে পরপর 4টা অঙ্ক এইভাবে করাইলাম আর আমি যখন অঙ্কগুলো করাচ্ছি তুমি হয়তো অবশ্যই ভিডিও দেখে দেখে অঙ্কগুলো প্র্যাকটিস করছো, তো তুমি যখন পরপর 4টা অঙ্কে একই ফর্মুলা প্র্যাকটিস করে ফেললে তাহলে কিন্তু আলটিমেটলি আমি তোমাকে ফর্মুলাটা মুখস্থ করায় ফেললাম। 4টা অঙ্ক করতে করতে তোমার অলরেডি ফর্মুলাটা মুখস্থ হয়ে গেছে, যদি তোমার আগে ফর্মুলাটা মুখস্থ নাও থাকতো। আর যাদের আগে থেকে ফর্মুলা মুখস্থ আছে তাদের জন্য তো আলহামদুলিল্লাহ। সো আমরা টাইপ 1-এর ফর্মুলাটা দেখলাম, এরপর আমরা টাইপ 2-তে আরেকটা ফর্মুলা দেখব। এখন আমরা দ্বিতীয় টাইপটা দেখব এবং দ্বিতীয় টাইপে আমরা 4টা ফর্মুলা একসঙ্গে দেখব। এই দিকটা খেয়াল করো, বোর্ডের ডান দিকটা, তোমাদের ডান দিকে এখানে 4টা ফর্মুলা লিখে রেখেছি এবং এই ফর্মুলায় কি বলা হয়েছে যে লিমিট x টেন্স টু 0 x বাই সাইন এক্স ইকুয়াল টু 1, লিমিট x টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1, লিমিট x টেন্স টু 0 tan x বাই এক্স ইকুয়াল টু 1, লিমিট x টেন্স টু 0 x বাই tan x ইকুয়াল টু 1। কেন? কারণটা হলো যে যখন x টেন্স টু 0 তখন x tan x এবং সাইন x এই তিনটা জিনিস অলমোস্ট একই হয়, মানে কোনটা যদি অতি ক্ষুদ্র হয় তাহলে সাইনের ভ্যালু আর কোণের ভ্যালু অলমোস্ট সেম হয়, এটা তোমরা অনেক আগে থেকেই জানো। তো সেই কারণে এই 4টা ফর্মুলা এখানে আসতে পেরেছে। এখন আমরা কি করব, আমরা এখান থেকে একটা এক্সাম্পল দেখব। এই টাইপ থেকে আমাদের প্রথম এক্সাম্পলটা সব থেকে সোজা এক্সাম্পল, যে তোমাকে প্রশ্ন করা হলো যে লিমিট x টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স এটার ভ্যালুটা কত। তাহলে এটার ভ্যালুটা আমরা কীভাবে লিখতে পারি, এটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখি। আমি এটাকে যদি লিখি যে সাইন 7x ডিভাইডেড বাই 7x, তো এইখানে তো কোনো 7 ছিল না, তো যেহেতু 7 ছিল না তাহলে আমার কি করতে হবে, আমার একটা 7 দিয়ে এই পুরো ফাংশনটাকে গুণ করতে হবে, তাহলে এইটার এটা সমান হয়ে যাবে। সো লিমিট x টেন্স টু 0। তাহলে পরের লাইনটায় আমরা যখন লিখতে যাব এই জিনিসটা খেয়াল করে দেখো, এক্স্যাক্টলি এই শেপে চলে এসেছে, কারণ লিমিট x টেন্স টু 0 মানে লিমিট 7x টেন্স টু 0 সাইন 7x ডিভাইডেড বাই 7x। তো এই জিনিসটার ভ্যালু কত চলে আসবে, এই জিনিসটার ভ্যালু চলে আসবে 1 ইন্টু 7, তাহলে আমার অ্যান্সারটা চলে আসবে কত, 7। কোয়েশ্চেন নাম্বার 2 দেখা যাক। ধরো আমি তোমাকে প্রশ্ন করলাম যে লিমিট x টেন্স টু 0 সাইন 7x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু কত। তো এই টাইপের একটা অঙ্ক করতে গেলে আমার ওই শেপে আনবো বা ওই শেপের মতোই আমার কাছে মনে হচ্ছে, কিন্তু আমি এটাকে আনতে পারছি না। তো এই টাইপের অঙ্কে আমরা কীভাবে অ্যাপ্রোচ করব, এইভাবে। এইটাকে আমরা লিখতে পারি লিমিট 7x ডিভাইডেড বাই একটা x কমন নিলে x প্লাস 1 চলে আসে, লিমিট x টেন্স টু 0 সাইন 7x ডিভাইডেড বাই 7x যদি লিখি তাহলে আমার কি করতে হবে, এই x প্লাস 1 বাদ চলে গিয়েছিল সেটাকে এখানে লিখতে হবে, আর এই 7কে আমি ইন্ট্রোডিউস করেছি তাহলে উপরে একটা 7 হবে। দেখো আমি এই কথাটা লিখতে পারি কিনা, লিমিট x টেন্স টু 0 এইটা ইন্টু এইটা লিখতে পারি। উত্তর হলো জি হ্যাঁ, আমরা এটা লিখতে পারি। তাহলে পরের লাইনটা আমরা কি করব, পরের লাইনটা আমরা যে কাজটা করব, এই জিনিসটার ভ্যালুটা কত দেখো তো, এটা কোন শেপে পড়েছে, এটা এক্স্যাক্টলি এই শেপটায় পড়েছে। এই পুরা জিনিসটা থেকে আমি লিখতে পারি 1 ইন্টু এইখানে 7 ডিভাইড বাই এক্স প্লাস 1, এক্সের ভ্যালুটা 0-র খুব কাছাকাছি, তাহলে লিখতে পারি 7 ডিভাইড বাই 0 প্লাস 1। এক্সের ভ্যালুগুলো আমরা কখন বসাইতে পারবো আর কখন বসাইতে পারবো না, যখন আমরা এক্সের ভ্যালু বসাইলে একটা গ্রহণযোগ্য মান আসে তখন আমরা ডিরেক্টলি এক্সের ভ্যালুগুলো বসিয়ে দেবো। বাট যেসব জায়গায় এক্সের ভ্যালু ডিরেক্টলি বসে কোনো ভ্যালু পাওয়া যেত না সেসব জায়গায় আমরা কোনো না কোনো একটা ফর্মুলা ব্যবহার করি, যেমন এখানে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করেছিলাম। সো ফাইনালি আমার অ্যান্সারটা চলে আসলো কত, 7/1, এটার অ্যান্সারও চলে আসলো 7। এরপর আমরা এখান থেকে আরও একটা এক্সাম্পল দেখি, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3। x টেন্স টু 0 এক্স স্কোয়ার বাই সাইন 7x এইটার ভ্যালু কত তোমাকে আমি জিজ্ঞেস করলাম। এই অঙ্কটা যখন আমি করতে যাব কীভাবে করব, ইকুয়াল টু এক্স বাই সাইন 7x ইন্টু এক্স, এটাকে তো আমি এইভাবেই লিখতে পারি। তো আমার তো ফর্মুলার সঙ্গে মিলছে না,
আমার ফর্মুলার সঙ্গে মেলার জন্য কি করতে হবে, এইখানে যে কোণটা থাকবে সেটাই উপরে থাকতে হবে। তাহলে ঠিক আছে, এখানে একটা 7x লিখলে নিচে একটা 7 দিয়ে দিলাম। তাহলে লিমিট x টেন্স টু 0, তাহলে পরের লাইন লিখতে পারি লিমিট 7x টেন্স টু 0 7x ডিভাইডেড বাই সাইন 7x ইন্টু লিমিট x টেন্স টু 0 x বাই 7। আমি কি করেছি, আমি এইটার লিমিটটাই একবার এটার সামনে লিখেছি, একবার এটার সামনে লিখেছি। আর x টেন্স টু 0 মানে 7x টেন্স টু 0, এটা তো সবাই জানি। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমি লিখতে পারি এটা হচ্ছে 1, আর এইখানে x এর ভ্যালুটা ডাইরেক্ট বসাই দিলে 0/7। ফাইনালি আমার অ্যান্সারটা কত চলে আসে, 0 চলে আসে। তাহলে আমরা অলরেডি এই ফর্মুলাগুলো থেকে 3টা অঙ্ক দেখে ফেললাম। তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া আপনি কিন্তু ট্যানের প্রতি অবিচার করছেন, খালি সাইন দিয়ে আমাদেরকে অঙ্ক করাচ্ছেন, ট্যান দিয়ে অঙ্ক করাচ্ছেন না। ঠিক আছে ভাইয়া, ট্যান দিয়ে এখন একটা অঙ্ক করাই। টাইপ 2 এর 4 নম্বর অঙ্কে বলা হলো যে লিমিট x টেন্স টু 0 সাইন 5x ডিভাইডেড বাই ট্যান 7x এর ভ্যালুটা কত বের করতে হবে। তাহলে কি করব, আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখব। সাইন 5x এর নিচে একটা 5x দিয়ে রাখি, আর ট্যান 7x এটার নিচে একটা 7x দিয়ে রাখি। যেহেতু এখানে কোনো 5 ছিল না, এখানে মাল্টিপ্লাই করতে হবে 5 দিয়ে। যেহেতু এখানে কোনো 7 ছিল না, এখানে মাল্টিপ্লাই করতে হবে 7 দিয়ে। পরের লাইনটায় আমরা যেই কাজটা করব সেটা হলো লিমিট 5x টেন্স টু 0 সাইন 5x ডিভাইডেড বাই 5x, আর এখানে লিখব লিমিট 7x টেন্স টু 0 tan 7x ডিভাইডেড বাই 7x ইন্টু 5/7। তাহলে খেয়াল করে দেখো, ফর্মুলা অনুযায়ী এটার ভ্যালু কত 1, এটার ভ্যালু কত 1 ইন্টু 5/7। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 5/7। তাহলে একইভাবে আমরা টাইপ 2 থেকেও 4টা ফর্মুলা ছিল, 4টা ফর্মুলা একই রকম, মনে রাখা কোনো ডিফিকাল্ট কিছু না। তো ওই 4টা ফর্মুলা থেকে আমরা 4টা অঙ্ক দেখলাম। তো 4টা অঙ্ক কেন করলাম, যাতে করে করতে করতে ফর্মুলাগুলো হাতে চলে আসে। এরপর আমরা টাইপ 3তে চলে যাই। টাইপ 3 অঙ্কগুলো করার সময় আমরা যেই ফর্মুলাগুলোর সঙ্গে পরিচিত হব সেগুলো হলো এইগুলো। লিমিট x টেন্স টু 0 1 প্লাস x টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু e, অথবা আরেকটা কথা বলা যায় যে লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1/x টু দি পাওয়ার x ইকুয়াল টু e। তো সহজ কথায় আমরা মনে রাখবো কিভাবে, যে 1 প্লাস প্রায় 0 টু দি পাওয়ার প্রায় অসীম ইকুয়াল টু e। মানেটা কি দেখো, এখানে x এর ভ্যালুটা টেন্ডস টু 0 প্রায় 0, এখানে x টেন্ডস টু ইনফিনিটি মানে 1/x এর ভ্যালুটাও কিন্তু প্রায় 0। সো 1 প্লাস প্রায় 0 টু দি পাওয়ার 1/0 মানে ইনফিনিটি, আর এখানে ডাইরেক্ট ইনফিনিটি। তাহলে সহজ কথায় 1 প্লাস প্রায় 0 টু দি পাওয়ার প্রায় অসীম ইকুয়াল টু e। আমার কথাটা যদি তোমাদের বিশ্বাস হয়ে থাকে তাহলে ভালো, আর যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে প্রুফ করা একটা জিনিস। তুমি ধরে নাও যে x এর ভ্যালুটা খুবই ছোট একটা ভ্যালু ধরতে চাও, বা x এর ভ্যালুটা ধরো 0.00001, তাহলে 1/x এর ভ্যালুটা কত হবে, 1 ডিভাইডেড বাই 0.00001, মানে হলো 1 1 2 3 4 5টা শূন্য। তুমি একটা কাজ করো, এখানে আমার যে প্রশ্নটা ছিল যে লিমিট x টেন্ডস টু 0, তাহলে x এর সেই শর্তটা এটা পূরণ করেছে। তো x এর ভ্যালুটা অনেক ছোট একটা ভ্যালু। তুমি কি করো, ক্যালকুলেটর হাতে নাও, ক্যালকুলেটর হাতে নিয়ে তুমি যেই কাজটা করো, এই ফর্মুলায় ভ্যালুটা বসাও। 1 প্লাস 0.1 2 3 4টা শূন্যের পর 1 টু দি পাওয়ার 1 এর পর 1 2 3 4 5টা শূন্য। এই ভ্যালুটা তুমি ক্যালকুলেটরে চেপে ভ্যালুটা বের করে দেখো যে এই ভ্যালুটা চলে আসে 2.718, যেটা কিনা e এর ভ্যালু। সো এই ফর্মুলা দিয়ে অনেক রকমের অঙ্ক করা যায়। এখন আমরা কয়েকটা एग्जांपल দেখে ফেলি। উদাহরণ 1-এ তোমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছ। এই প্রশ্নটা 2012 সালের রুয়েটেও এসেছিল এবং টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও এসেছিল। তো তোমাদের হয়তো অবাক লাগছে যে ভাই এত সোজা একটা অঙ্ক ফর্মুলার সাথে অলমোস্ট প্রায় মিলে গিয়েছে, এরকম একটা অঙ্ক দুই জায়গায় চলে আসলো। হ্যাঁ ভাইয়া, এটাই হচ্ছে অ্যাডমিশন টেস্টের খেলা, যে ওখানে কখনো খুব সোজা অঙ্কও আসে, কখনো খুব কঠিন অঙ্কও আসে। সো আমাদের সোজা কঠিন সবগুলোই মিলে রাখতে হবে, আর যত রকমের ফর্মুলা আছে আমাদের জেনে রাখতে হবে। তো ফার্স্ট অফ অল দেখো যে এইটাকে আমরা ওই শেপে নিয়ে যাওয়ার একটু চেষ্টা করি। ফার্স্টে কি লেখা যায়, 1 প্লাস kx টু দি পাওয়ার 1 ডিভাইড বাই, এখানে যেটা হবে সেটাই এখানে 1 ডিভাইডেড বাই তত হিসেবে হবে। তাহলে এখানে আমরা লিখব 1/kx ইন্টু, যেহেতু এখানে 1/x আছে আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করব, k দিয়ে গুণ করব। তাহলে এইখানে লিমিটের জায়গায় আমরা কি লিখব, kx
0। এক্সের ভ্যালু 0-র খুব কাছাকাছি হইলে কে এক্সের ভ্যালুটাও 0-র খুব কাছাকাছি হবে, কারণ কনস্ট্যান্ট কে এর ভ্যালু এমন আহামরি কিছু বড় হওয়ার কথা না। তাহলে পরের লাইনটায় আমরা কি করব, এতখানি জুড়ে আমি কি জানি, এইটার মান হলো ই, তাহলে e⁻k, এটাই হলো আমাদের অ্যান্সার। কত অদ্ভুত একটা বিষয়, মাত্র 2 লাইনের একটা অঙ্ক, সেইটা পরপর দুবার না, একই বছর 2 বার ভর্তি পরীক্ষায় এসেছিল। এরপর দ্বিতীয় যে প্রশ্নটা বোর্ডে দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা 2010 সালে রুয়েটের ভর্তি পরীক্ষায় এসেছিল। এই অঙ্কটা করার সময় আমরা কি করব, যে এইটা কিন্তু ডিরেক্টলি ফর্মুলা শেপে নাই, এটা একটু সাইজ করে নিতে হবে আগে। কিভাবে সাইজ করব, 1 + 1/4x টু দি পাওয়ার x ইন্টু 1 + 1/4x টু দি পাওয়ার 8। দেখো তো এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি কি না। উত্তর হলো জি হ্যাঁ, অবশ্যই লিখতে পারি। তাহলে পরের লাইনটায় আমরা একটা কাজ করি, এখানে একটা 4 দেই, ইন্টু 1/4 লিখি, লিখলাম, কোনো সমস্যা নাই আমাদের। এইটা এবং এইটা এখনও একদম সেম আছে। এরপর আমরা আরেকটা ছোট্ট কাজ করি, লিমিট x টেন্স টু যদি ইনফিনিটি হয় তাহলে তো 4x টেন্স টু ইনফিনিটি হবে, আর এইখানে লিমিট x টেন্স টু ইনফিনিটি। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখান থেকে এই পর্যন্ত এইটুকু অংশ আমার এই ফর্মুলার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে, এবং তার ভ্যালুটা কত, ই টু দি পাওয়ার কত 1/4 ইন্টু লিমিট x টেন্স টু ইনফিনিটি। এই জিনিসটা এখানে x এর ভ্যালুটা যদি তুমি ইনফিনিটি বসিয়ে দাও তেমন কোনো বিপদ হয় না। সো 1 + 1/∞, x যদি ইনফিনিটি হয় 4x ইনফিনিটি টু দি পাওয়ার 8, e টু দি পাওয়ার 1/4 ইন্টু 1/∞ মানে 0, তার সঙ্গে 1 যোগ করলে 1, তার উপর পাওয়ার 8 থাকুক আর 800 থাকুক, 1ই হবে, ইন্টু 1। তাহলে আমার ফাইনালি অ্যান্সারটা হচ্ছে e টু দি পাওয়ার 1/4। তাহলে খেয়াল করো যে এই ফর্মুলার যে অঙ্কগুলো, সেগুলো যদি তুমি ফর্মুলা জানো তাহলে তোমার কাছে পানি পান্তা, আর যদি তুমি ফর্মুলা না জানো তাহলে এই অঙ্কগুলো তোমার কাছে পানি, তবে সেটা সমুদ্রের পানি, সেখানে তুমি ডুবে মরবে। সো তোমাকে ফর্মুলাগুলো জানতে হবে এবং সেই ফর্মুলাগুলোর প্রয়োগগুলোর প্র্যাকটিস রাখতে হবে। এবার এই প্রশ্নটা দেখো, এখানে বলা হয়েছে যে লিমিট x টেন্স টু 0 1 + ax টু দি পাওয়ার bx + c ইকুয়ালস টু হোয়াট। এই প্রশ্নটা 2017 সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসেছিল। তোমরা জানো যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণত একটু বেশি কঠিন প্রশ্নগুলোই আসে। সো এই অঙ্ক থেকে তোমাদের আসলে ভয় পাওয়ার কিছু নাই। এটাকে আমরা কি লিখতে পারি, যে 1 + ax টু দি পাওয়ার bx + c, এটা মানে হচ্ছে b + c ডিভাইডেড বাই x। দেখো এই কথাটা লিখতে পারি। তাহলে পরের লাইনে এটাকে আরেকটু সুন্দর করে লিখতে পারি, 1 + ax টু দি পাওয়ার b 1 + ax টু দি পাওয়ার c ভাগ x। এখন c ভাগ x, এখানে একটা ছোট্ট কাজ করব আমরা, এই c টাকে একটু সরায় দেই, এখানে লিখলাম, c টাকে লিখতেই তো পারি, কোনো অসুবিধা তো কিছু নাই। এখানে একটা 1 লিখি। দেখো এই জিনিসটা আর এই জিনিসটা তো এক্স্যাক্টলি সেম আছে, এইটার এটা সেম, এইটার এটাও সেম, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এখানে ax আছে, আমি এখানে একটা a লিখতে চাই। যদি এখানে একটা a লিখতে চাই তাহলে c এর সঙ্গেও একটা a গুণ অবস্থায় লিখতে হবে। দেখো এখন জিনিসটা দেখতে সুন্দর হয়েছে, এইটা মানে এইটা, এইটা মানেও এইটা। এখন যা ছিল লিমিট x টেন্স টু 0, এখানে লিখব লিমিট ax টেন্স টু 0, আর এখানে লিখব লিমিট ax টেন্স টু 0। কেন, x যদি 0 কাছাকাছি হয় তাহলে ax এর ভ্যালুটাও 0 কাছাকাছি হবে, কারণ a একটা কনস্ট্যান্ট এবং a এর মান আহামরি খুব বড় কিছু হওয়ার কথা না। ইকুয়াল টু, এইখানে যখন আমরা ভ্যালুটা বসিয়ে দেব, এখানে আমি ডাইরেক্ট x এর ভ্যালু বসাইলে কারো কোনো প্রবলেম হয় না, 1 + 0 টু দি পাওয়ার b ইনটু, এই জায়গাটা খেয়াল করো, এই পুরাটা একটা ফর্মুলার সঙ্গে মিলে যাচ্ছে। কোন ফর্মুলার সঙ্গে মিলে যাচ্ছে, এই শেপটার সঙ্গে মিলে যাচ্ছে, এটার নাম হচ্ছে e টু দি পাওয়ার ca। তাহলে e টু দি পাওয়ার ca, তাহলে 1 + b মানে 1 টু দি পাওয়ার b মানে হচ্ছে 1 ইনটু e টু দি পাওয়ার ca, তাহলে e টু দি পাওয়ার ca বা e টু দি পাওয়ার ac, এটাই আমাদের অ্যানসার। অঙ্কটা আহামরি এমন কোনো কঠিন অঙ্ক না, কিন্তু তোমার ফর্মুলা জানা না থাকলে বা কি করতে হবে, কোন ফর্মুলা নিয়ে আসতে হবে, এটা জানা না থাকলে কিন্তু অঙ্কটা তোমার কাছে কঠিন মনে হতো। এবারে আমি চিন্তা করলাম যে তোমাদেরকে একটু ভয় দেখানো যাক। বোর্ডে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, যেই প্রশ্নটা দেখে তোমরা একটু ভয় পেয়ে যেতে পারো, আচ্ছা এই অঙ্কের সঙ্গে এই ফর্মুলার কি সম্পর্ক, স্যার কেন এটা লিখলেন।
ফর্মুলার সঙ্গে তো বোর্ডে লেখা প্রশ্নের কোনোই মিল পাচ্ছি না, এটা কই আসছে ভাইয়া, এই টাইপের প্রশ্ন তোমাদের মনে আসতেই পারে। তো এখন ঘটনা হলো এটা আসলে কোথাও আসে নাই, এটা তোমাদেরকে বললাম না ভয় দেখানোর জন্য দেখানো হয়েছে। তাহলে তোমরা এখন প্রশ্ন করবে যে ভাইয়া কেন আপনি আমাদেরকে ভয় দেখাচ্ছেন? ভয় দেখানোর একটা কারণ হচ্ছে তোমরা এখন থেকে যত ভয় পাওয়ার অভ্যাস করবে বা চমকে ওঠার অভ্যাস করবে বা এই টাইপের ভীতিকর জিনিস দেখার অভ্যাস করবে, তত ভর্তি পরীক্ষার দিনে ভীতিকর জিনিস দেখে তোমার ভয় কম লাগবে। তো ভীতিকর জিনিসের ব্যাপারে আমি আগের লেকচারগুলোতে একটা কথা বলেছিলাম, ত্রিকোণমিতির লেকচারে আমি একটা কথা বলেছিলাম, যেই অঙ্কগুলো দেখে মনে হবে যে তোমাকে খেয়ে ফেলবে, রাক্ষস টাইপের অঙ্ক, সেই টাইপের অঙ্ক আসলে বেশি সোজা হয়। খুব সামান্য কিছু চেঞ্জ করলেই অঙ্কটা খুব পানি পান্তা টাইপের শেপে চলে আসে। সো লেটস স্টার্ট দেয়ার, এবং আমরা দেখার চেষ্টা করি যে এটাকে কি করলে এই অঙ্কটা খুব ছোট হয়ে যায়, খুব সহজ হয়ে যায়। আমরা একটা কাজ করি, উপর নিচে এক্স দিয়ে ভাগ করে দিই, তাহলে 1 প্লাস এ বাই এক্স উপরে, আর নিচে কি থাকবে 1 প্লাস বি বাই এক্স। কী করেছি আমরা? উপর নিচে এক্স দিয়ে ভাগ করে দিয়েছি। সো পাওয়ারটা তো আমি এইভাবে দিতেই পারি, পুরাটার উপর পাওয়ার মানে হচ্ছে লবের উপরেও পাওয়ার, হরের উপরেও পাওয়ার। এখানে এখন আমরা ছোট্ট কিছু কারিগরি করি। আমি যদি এখানে একটা এ দেই, এক্স ডিভাইডেড বাই এ, তাহলে কী করতে হবে? একটা ইন্টু এ দিতে হবে। আবার এই জায়গাটায় আমি যদি একটা এক্স ডিভাইডেড বাই বি দিই, তাহলে আমার কি করতে হবে? একটা বি দিয়ে গুণ করতে হবে। কেন এটা করলাম একটু পরে চিন্তা করি যে কেন এটা করেছি। পরের লাইনটায় দেখি, 1 প্লাস এ বাই এক্স টু দি পাওয়ার এক্স বাই এ যে আছে, এই এক্স বাই এ কে কি আমি এইভাবে লিখতে পারি? 1 ডিভাইডেড বাই এ বাই এক্স। হ্যাঁ পারি, ইন্টু কে ইন্টু এ। এইখানে 1 প্লাস বি ডিভাইডেড বাই এক্স, এই এক্স বাই বিকে কি আমি এভাবে লিখতে পারি? 1 ডিভাইডেড বাই বি বাই এক্স। জি হ্যাঁ লিখতে পারি, ইন্টু বি। এখন লিমিট যেটা দেওয়া ছিল সেটা একটু লিখে ফেলি। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি দেওয়া ছিল। আচ্ছা, লিমিট যদি এক্স টেন্স টু ইনফিনিটি হয়, এটার মানে কি এই না যে 1 বাই এক্স টেন্স টু 0? এক্স টেন্স টু ইনফিনিটি আর 1 বাই এক্স টেন্স টু 0 তো একই কথা। তাহলে আমি এখানে লিখি লিমিট 1 বাই এক্স টেন্স টু 0, লিমিট 1 বাই এক্স টেন্স টু 0। ছোট্ট একটা চেঞ্জ করে দিই, 1 বাই এক্স যদি 0-র কাছাকাছি হয় তাহলে এ বাই এক্সটাও তো 0-র কাছাকাছি হবে, তাহলে বি বাই এক্সটাও তো 0-র কাছাকাছি হবে। তাহলে এই জিনিসটাকে আমি কি লিখতে পারি? ই লিখতে পারি। তার উপর পাওয়ার হিসেবে কে আছে? এ আছে। এই জিনিসটাকে আমি কি লিখতে পারি? ই লিখতে পারি। তার উপর পাওয়ার হিসেবে কে আছে? বি আছে, ই টু দি পাওয়ার বি। তাহলে ফাইনালি আমার অ্যান্সারটা কি দাঁড়াবে? ই টু দি পাওয়ার এ মাইনাস বি। দেখো অঙ্কটা যখন আমি করেছিলাম, অঙ্কটা কিন্তু আসলে কোনো কঠিন অঙ্ক না, জাস্ট এই দুইটা লাইনে তাদেরকে ম্যানিপুলেট করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট, তারপর সেটা ডিরেক্টলি ফর্মুলায় চলে আসে। আচ্ছা, আর কখন কোন অঙ্ককে কীভাবে ম্যানিপুলেট করবো সেই ডিসিশনটা নেওয়ার জন্য আমাকে প্রত্যেকটা ফর্মুলা জানতে হবে, যে কোন অঙ্ককে কোন ফর্মুলায় ফেরা যায়। অঙ্কের চেহারা দেখে এই জিনিসটা আমার বুঝে নিতে হবে। আমরা দেখলাম একটা জিনিস, খেয়াল করলাম, আগের লেকচারগুলোতেও খেয়াল করেছো, এখনও খেয়াল করেছো, যেই অঙ্কগুলো বেশি কুৎসিত বলে মনে হয়, যেই অঙ্কগুলোর চেহারা দেখলে মেজাজটা খারাপ হয়ে যায়, ওই অঙ্কগুলো আসলে সোজা অঙ্ক। একটু এদিক ওদিক নাড়াচাড়া করলেই অঙ্কটা ধরাছোঁয়ার মধ্যে চলে আসে, এই কথাটা মাথায় রেখো। এবারে কোশ্চেন নাম্বার 5 আর কোশ্চেন নাম্বার 6 দুটো একবারেই দেখিয়ে ফেলি। কোশ্চেন নাম্বার 5 এবং কোশ্চেন নাম্বার 6 বোর্ডে লেখা আছে, দেখো দুটো একসঙ্গে কেন লিখেছি, কারণ এই দুইটা অঙ্ক তোমাদের কাছে এখন পানি পান্তার থেকেও সোজা, ঠুসঠাস করে অঙ্কটা হয়ে যাবে। দেখা যাক কীভাবে করব। 1 প্লাস 1 বাই 5x টু দি পাওয়ার কি থাকার কথা? 5x থাকার কথা, তাই না? 5x নাই, আছে কে? 2। তাহলে কি দিয়ে গুণ করলে 2x হবে? 2 বাই 5 দিয়ে। সো লিমিট x টেন্স টু ইনফিনিটি মানে 5x টেন্স টু ইনফিনিটি। তাহলে এই জিনিসটা এক্স্যাক্টলি এই জিনিসটার সঙ্গে মিলে যায়, মানে 1 প্লাস প্রায় 0 টু দি পাওয়ার প্রায় ইনফিনিটি। তো এই শেপটা মিলে কি হয়ে যায়? একটা ই হয়ে যায়, টু দি পাওয়ার কত? 2 বাই 5। এটা হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্নের অ্যান্সার। এই অঙ্কটা খেয়াল করো তোমরা। এই অঙ্কটা দেখে আবার আমাকে একটু বকা দিবে যে ভাইয়া আপনি কিন্তু আমাদেরকে একটু আগেই বলছেন দুটো খুবই সোজা অঙ্ক, ঠুসঠাস করে হয়ে যাবে, কিন্তু এটা তো দেখে মোটেও সোজা অঙ্ক বলে মনে হচ্ছে না। একটু ভালো করে দেখো, ভালো করে একটু এটার দিকে নজর দাও, দেখো এটাও সোজা অঙ্ক। কিভাবে দেখো, এই জিনিসটাকে এইটা লেখা যায় কিনা। যদি এইটা লেখা যায় তাহলে পরের লাইনটা এইভাবে লেখা যায়, 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স। এটা তো শুধুমাত্র সোজা অঙ্ক না, এটা তো ডিরেক্ট ফর্মুলা। এইখানে এক্স্যাক্টলি এই কথাটাই লেখা আছে, ইকুয়ালস টু ই। সো
এইখান থেকে আমরা এই ফর্মুলাগুলো থেকে ইন টোটাল 6টা অঙ্ক করে ফেললাম এবং এই 6টা অঙ্ক করানোর সময় তোমাদেরকে একটা জিনিস শেখাইলাম বা দেখাইলাম বা মনে করিয়ে দিলাম, সেটা হলো যে কোনো অঙ্ক দেখে যদি তোমার চান্দি গরম হয়ে যায় এবং তোমার কাছে মনে হয় যে এই অঙ্কটা কেন দিয়েছে, এই অঙ্কটা অনেক কঠিন, এই অঙ্কটার কোনো ফর্মুলা আমি জানি না, তখন একটা জিনিস মাথায় রাখবে, ওই অঙ্কের ক্ষেত্রে কোথাও না কোথাও কোনো একটা ছোটোখাটো চেঞ্জ করলেই তোমার পরিচিত কোনো একটা শেপে অঙ্কটা চলে আসবে, অঙ্ক দেখে ভয় পাওয়া যাবে না। আর এখান থেকে আগের দুটো টাইপে 1 নম্বর টাইপ আর 2 নম্বর টাইপে আমি 4টা করে অঙ্ক করিয়েছিলাম, আর এখানে করাইলাম হচ্ছে 6টা অঙ্ক। তার কারণটা হলো যে এইটা আসলে বেশি ইম্পর্টেন্ট এবং এই ফর্মুলাটা মুখস্থ রাখাটা তোমাদের জন্য খুবই জরুরি। এইটা না, শুধু সবগুলো মনে রাখাই জরুরি। সো এইটা যেন তোমাদের একদম মাথায় গেঁথে যায় যে 1 প্লাস প্রায় 0 টু দি পাওয়ার প্রায় অসীম ইকুয়াল টু ই। এই জিনিসটা তোমাদের মাথায় গেঁথে দেওয়ার জন্যই এই অঙ্কগুলো পরপর 6টা করা হলো। তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও, আমরা চলে যাই আমাদের পরবর্তী টাইপে। এখন আমরা খুব মজার একটা জিনিস শিখবো এবং এই খুব মজার জিনিসটার নাম হলো লা হসপিটালস রুল। এটাকে এক একজন এক এক উচ্চারণ করে, কেউ লা হসপিটালস রুল বলে, কেউ বলে লাসপিটাল রুল, কেউ বলে লাপিটাল রুল। তো তুমি যেটা খুশি সেটা উচ্চারণ করো। তো এই লা হসপিটাল রুলের খুব মজার একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে এই অঙ্কটা যে কোনো একটা খুব কঠিন অঙ্ককে খুব সহজ বানিয়ে দেয়, বাট কিছু রেস্ট্রিকশন আছে যে কখন আমি এটা অ্যাপ্লাই করতে পারবো। যদি কখনো দেখো 0/0 শেপ বা ইনফিনিটি শেপ, তখন সেই ক্ষেত্রে তুমি উপরে নিচে সিম্পলি ডিফারেন্সিয়েশন করে দিবে, তারপর ভ্যালু বসিয়ে দেখবে যে ভ্যালু আসে কিনা। যদি আবার 0/0 শেপ আসে বা আবার ইনফিনিটি শেপ আসে, তখন আবার ডিফারেন্সিয়েশন করে দেখবে যে এবারে ভ্যালু বসানো যায় কিনা। তো কতক্ষণ পর্যন্ত আমি উপর নিচে ডিফারেন্সিয়েশন করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত এই 0/0 শেপ চলে না যাচ্ছে। তো এখানে আমি কয়েকটা এক্সাম্পল লিখেছি, এক্সাম্পলগুলো একটু দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 1-এ বলা হয়েছে লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইড বাই x ইকুয়ালস টু হোয়াট। আমি যদি x এর জায়গায় 0 বসাই, উপরে চলে আসে e টু দি পাওয়ার 0 মানে 1 মাইনাস 1 0, আর নিচে তো 0 চলে আসে, তাহলে 0/0 শেপ। তাহলে এখানে আমি লা হসপিটালস রুল ব্যবহার করতে পারবো। উপরে নিচে ডিফারেন্সিয়েট করে দেবো, ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, মাইনাস 1কে ডিফারেন্সিয়েট করলে 0 ডিভাইডেড বাই এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1। এবার আমি ভ্যালুটা যদি বসিয়ে দিই, ই টু দি পাওয়ার 0 মানে হলো 1, এটাই আমাদের অ্যান্সার। এই প্রশ্নটা 2008 সালে রুয়েটে এসেছিল এবং 2008 সালে একই বছর কুয়েটেও এসেছিল। তো সেই সময়টায় আসলে এই অঙ্কটা এইভাবে করাটা যেত না, তখন ই টু দি পাওয়ার এক্স এর যে সিরিজ আছে সেই সিরিজের ভ্যালুটা ইউজ করতে হয়েছিল, কারণ তখন যে এইচএসসি বই ছিল সেই বইতে, বা 2008 সালে যে এইচএসসি বই ছিল সেই বইতে লা হসপিটালস রুল ফর্মুলাটা শেখানো হয় নাই, যেই কারণে ওখানে যখন রিটেন পরীক্ষা আসতো তখন লা হসপিটালস রুল ব্যবহার করা যেত না, এমসিকিউতে ব্যবহার করা যেত। কিন্তু এখনকার যে নতুন বই তোমাদের সৃজনশীলের যে বইটা, সেই বইতে কিন্তু লা হসপিটালস রুলের কথা উল্লেখ করা হয়েছে। সেই কারণে এখন যদি রিটেন পরীক্ষাতেও এই প্রশ্নটা আসে, তখনও কিন্তু তুমি লা হসপিটালস রুল প্রকাশ্যেই ব্যবহার করতে পারবে। যেমন 2017 সালে এই প্রশ্নটা বুয়েট অ্যাডমিশন টেস্টে এসেছিল এবং সেখানে লা হসপিটালস রুলটা ব্যবহার করেই এই অঙ্কটা করা হয়েছিল, অঙ্কটা সোজা হয়ে গিয়েছে। দেখো, লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার 0 মানে 1, cos x মানে 1 মাইনাস 1 0, আর নিচে এক্স স্কোয়ার, তাহলে নিচেও 0, তাহলে 0/0 শেপ। এখানে আমি কি করতে পারবো? লা হসপিটালস রুল ব্যবহার করতে পারবো। তো যদি লা হসপিটালস রুল ব্যবহার করি, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে কি হয়? ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু 2x মাইনাস cos x-কে ডিফারেন্সিয়েট করলে সাইন এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x লিমিট x টেন্ডস টু 0। এখন এই জায়গাটায় খেয়াল করে দেখো, উপরে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু 2x এই ভ্যালুটা বসাইলে এটা হয়ে যায় 0, মাইনাস সাইন এক্স সেই ভ্যালুটাও 0, ডিভাইডেড বাই 2x সেটাও 0, তার মানে কি 0/0 শেপ আবার পাচ্ছি। তাহলে একে কি করতে হবে? আবার লা হসপিটালস রুল প্রয়োগ করতে হবে। তাহলে 2x-কে ডিফারেন্সিয়েট করলে 2 মাইনাস সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে cos x, আর এইখানে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে স্থির রেখে 2x-কে ডিফারেন্সিয়েট করলে 2 মাইনাস 2x-কে স্থির রেখে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু আবার একটা 2x আসে। তো এইখানে আমরা এবার লিমিটের ভ্যালুটা বসিয়ে দেব, লিমিট x টেন্ডস টু 0, নিচে 2 আছে, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 0 মানে 1 ইন্টু 2 মাইনাস এক্সের ভ্যালু 0 বসাইলে এটা যে হয়ে যায় 0, মাইনাস এক্সের ভ্যালু 0 বসাইলে এটা হয়ে যায় 1, তাহলে ভ্যালুটা কত আসে? 2 - 1 অর্থাৎ 1 ডিভাইডেড বাই 2।
এইটা আমাদের অ্যান্সার। 2017 সালে যখন বুয়েটের ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল তখন কিন্তু লা হসপিটাল রুল ব্যবহার করা জায়েজ ছিল। কেন জায়েজ ছিল? কারণ ওই সময়টায় যে বইটা ছিল বা বর্তমানে যে বইটা আছে সেই বইতেই লা হসপিটালস রুলের কথা উল্লেখ করা হয়েছে, কাজেই বুয়েট ভর্তি পরীক্ষার রিটেনেও লা হসপিটালস রুল ব্যবহার করা যাবে। তবে এইচএসসি পরীক্ষায় আমরা সাজেস্ট করি যে নট টু ইউজ ইট। এবারে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা 2015 সালে ঢাবিতে এসেছিল ভর্তি পরীক্ষায়, এবং এই অঙ্কটা যদি তুমি অঙ্ক করে করতে যাও সাইন এ মাইনাস সাইন বির ফর্মুলা অ্যাপ্লাই করে, অঙ্কটা কিন্তু অনেক বড় হয়ে যায়। আর ঢাবিতে তো আসে কি, মূলত এমসিকিউ আসে। সো সেক্ষেত্রে এখানে লা হসপিটাল রুল ব্যবহার করা ছাড়া আমাদের হাতে কোনো অপশনই নেই। এখানে 0 মাইনাস 0 আর নিচেও 0, তাহলে এখানে 0/0 শেপ দেখতে পাচ্ছ। তাহলে সাইন 7x ডিফারেন্সিয়েট করলে হয় 7 cos 7x মাইনাস সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে cos x ডিভাইডেড বাই সাইন 6x ডিফারেন্সিয়েট করলে 6 cos 6x। লিমিট x টেন্ডস টু 0। লিমিটের ভ্যালুটা যদি বসিয়ে দাও 7 cos 7x মানে 7 cos 0 মানে 7 মাইনাস cos x মানে হচ্ছে cos 0, cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড বাই 6 cos 6x, 6 cos 0 মানে হলো 6, 6/6 ইকুয়াল টু 1 অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 3 আমাদের হয়ে গেল। এবার আমাদের কোয়েশ্চেন নাম্বার 4। 2015 সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা এসেছিল, এবং তোমরা একটা জিনিস জানো যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটু কঠিন টাইপের প্রশ্ন তাদের ভর্তি পরীক্ষায় দিতে খুব পছন্দ করে। তো সেই টাইপের একটা প্রশ্ন যে দেখে একটু ভয় লাগতে পারে, তো ভয় পাওয়ার কিছু নাই। দেখো e⁻0 - 1 মানে হলো 0, আর নিচে tan 0 প্লাস সাইন 0 অর্থাৎ 0, তাহলে উপর নিচে দুই জায়গাতেই 0 আছে। 0/0 শেপ থাকলে আমরা কি করি, লা হসপিটালস রুল ব্যবহার করে অঙ্ক সোজা হয়ে যাবে। e⁻m tan x ডিফারেন্সিয়েট করলে হয় e⁻m tan x ইন্টু m ইন্টু sec স্কোয়ার x মাইনাস 1কে ডিফারেন্সিয়েট করলে 0 ডিভাইডেড বাই tan x প্লাস সাইন x, ট্যানকে ডিফারেন্সিয়েট করলে sec স্কোয়ার x প্লাস সাইনকে ডিফারেন্সিয়েট করলে cos x। লিমিট কত ছিল? লিমিট ছিল x টেন্ডস টু 0 ইকুয়াল টু e⁻0 মানে 1 ইন্টু m ইন্টু sec স্কোয়ার 0 মানে হলো 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ইকুয়াল টু m ডিভাইডেড বাই 2। এটাই আমাদের অ্যান্সার। এবারে বোর্ডে আরেকটা এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ, যেটা 2008 সালে রুয়েটের অ্যাডমিশন টেস্টে এসেছিল, এবং এখানেও উপরেও 0 নিচেও 0, তাহলে এখানে আমরা লা হসপিটাল রুল ব্যবহার করব। সো লা হসপিটাল রুলটা যদি ব্যবহার করি, উপরে কি চলে আসে 3 cos x মাইনাস 3 cos 3x ডিভাইডেড বাই 3x স্কোয়ার। দেখো আবারও 0/0 শেপ চলে আসছে, তাহলে কি করতে হবে, আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0। দেখো দ্বিতীয়বার যখন ডিফারেন্সিয়েট করবো মাইনাস 3 সাইন x প্লাস 9 সাইন 3x ডিভাইডেড বাই 6x। দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করার পরেও 0/0 শেপ থেকে যাচ্ছে, তাহলে আমরা কি করব, আমরা এটাকে আবার ডিফারেন্সিয়েট করব। মাইনাস 3 cos x প্লাস 27 cos 3x ডিভাইডেড বাই 6xকে ডিফারেন্সিয়েট করলে 6। লিমিট x টেন্ডস টু 0, এর ভ্যালুটা এখন বসিয়ে দিলে মাইনাস 3 প্লাস 27 ভাগ 6, ভ্যালুটা চলে আসে 4। তো এই অঙ্কটার মজার বিষয় হচ্ছে যে যদি তুমি এটা লা হসপিটাল রুল দিয়ে করতে চাও, তোমাকে এটা 3 স্টেপ লা হসপিটাল রুল ব্যবহার করতে হবে, এই স্টেপে এই স্টেপে এই স্টেপে। মজার বিষয় হচ্ছে যে এই অঙ্কটা যদি আমি লা হসপিটাল রুল অ্যাপ্লাই না করে অন্যভাবে করি, তখন কি ঘটে একটু দেখো তো। ধরো এই লাইনের পর আমি এই লাইনে চলে আসলাম। লিমিট x টেন্ডস টু 0, 3 সাইন x মাইনাস সাইন 3xকে আমরা কি লিখতে পারি, 3 সাইন x মাইনাস 4 সাইন কিউব x ডিভাইডেড বাই x কিউব। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এইটা এবং এইটা কাটা চলে যায়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, 4টা সামনে লিখি, এখানে একটা সাইন কিউব x চলে আসে। এখন একটা জিনিস তোমরা দেখো যে লিমিট x টেন্ডস টু 0 সাইন x বাই x
হোল কিউব এই কথাটাকে এটাও লেখা যায়। যদি সেটা লেখা যায় তো সেই কেসে এর ভ্যালুটা কত তোমরা কি জানো? তোমাদেরকে শেখানো হয়েছিল এই ভ্যালুটা হলো 1। সো 4 ইন্টু 1, ফাইনালি আমাদের অ্যান্সারটা চলে আসে 4। তাহলে এখন খেয়াল করে দেখো যে আমি যদি এই প্রসেসে করি তখন আমার অ্যান্সারটা 4 হয়, আমি যদি এই প্রসেসে করি তখনও আমার অ্যান্সারটা 4 হয়। তোমার জন্য যেটা সোজা লাগে তুমি সেটাই করো। এখানে যে লা হসপিটাল তোমার প্রয়োগ করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তোমার যেটা সুবিধা। বরং আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে লা হসপিটাল রুল প্রয়োগ না করে অঙ্কটা বেশি সোজা হয়ে গিয়েছে। 2009 সালে রুয়েটের অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নটা এসেছিল এবং খেয়াল করে দেখো এই প্রশ্নটা দেখে হয়তো স্টুডেন্টরা অনেকেই ভয় পেয়ে গিয়েছিল যে এই অঙ্কটা আমি কীভাবে করব। এই টাইপের অঙ্ক যেগুলো দেখে আমরা হঠাৎ করে ভয় পেয়ে যাই, সেই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি একটা কথা তোমাদেরকে এর আগেও বলেছি, এই অঙ্কগুলো হচ্ছে আসলে তোমাদেরকে ইন্টেনশনালি ভয় দেখানোর জন্য দেয়া হয় এবং একটু এদিক ওদিক নাড়াচাড়া করলে অঙ্কটা খুব সোজা হয়ে যায়। তো এই জন্য যেহেতু এই টাইপের প্রশ্ন একবার অলরেডি অ্যাডমিশন টেস্টে চলে এসেছিল, সেই কারণে আমি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকে দুটো এক্সাম্পল তোমাদেরকে দেখাবো। এই অঙ্কটায় শুরুতে আমরা যে কাজটা করব যে ধরি থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স, তার মানে এক্স ইকুয়াল টু ট্যান থেটা। তাহলে যখন এক্সের ভ্যালুটা জিরোর খুব কাছাকাছি, থেটার ভ্যালুটাও জিরোর খুব কাছাকাছি হবে, সেটা তো আমরা এর আগেই জানি যে থেটা যদি জিরোর কাছাকাছি হয় তখন ট্যান থেটা এবং সাইন থেটা এই দুইটা ভ্যালু জিরোর খুব কাছাকাছি হয়। তাহলে এখান থেকে পরের লাইনটা আমি লিখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরোর জায়গায় আমি লিখবো থেটা টেন্স টু জিরো, কারণ আমরা জানি যে এক্স টেন্স টু জিরো মানে থেটা টেন্স টু জিরো। ট্যান ইনভার্স এক্সের জায়গায় আমরা কি লিখবো? থেটা লিখবো। আর এক্স মানে কি? এক্স মানে হলো ট্যান থেটা। তো তোমাদেরকে টাইপ 2তে আমি শিখিয়েছিলাম যে এই জিনিসটার ভ্যালু কত। এক্স টেন্স টু জিরো, এক্স বাই ট্যান এক্সের ভ্যালু হচ্ছে 1, তাহলে এইটার ভ্যালু হলো 1। মাত্র 3 লাইনের একটা প্রশ্ন, সরি প্রশ্নটা 1 লাইনের, মাত্র 3 লাইনের উত্তর। তো এই 3টা লাইন লেখার জন্যই তুমি একটা আস্ত একটা অঙ্কের মার্ক পেয়ে যাচ্ছ। তো এই কথাটাই তুমি মনে রেখো যে হঠাৎ করে কোনো একটা প্রশ্ন দেখেই যদি মনে হয় যে এই অঙ্কটা অনেক কঠিন, না আসলে সেই অঙ্কটা সোজা, একটু এদিক ওদিক নাড়াচাড়া করলেই অঙ্কটা সোজা হয়ে যাবে। তোমাকে বুদ্ধি খাটাইতে হবে কি করলে অঙ্কটা সোজা হয়ে যায়। তো এখন তোমাদের কাছে এই অঙ্কটা অনেক সোজা লাগবে। আমরা কি করব যে ধরি থেটা ইকুয়াল টু সাইন ইনভার্স 5x বা 5x ইকুয়াল টু সাইন থেটা বা x ইকুয়াল টু সাইন থেটা ডিভাইডেড বাই 5। তাহলে এখানে একই কথা যে যখন এক্সটা টেন্স টু জিরো তার মানে 5xটাও তখন টেন্স টু জিরো, তার মানে হলো সাইন থেটা টেন্স টু জিরো। সাইন থেটা কখন টেন্স টু জিরো হয়? যখন থেটা টেন্স টু জিরো হয়। তাহলে এখন আমরা লিখতে পারি পরের লাইনে লিমিট এক্স টেন্স টু জিরোর জায়গায় আমরা লিখব থেটা টেন্স টু জিরো, সাইন ইনভার্স 5x ওকে আমরা ধরেছি থেটা ডিভাইডেড বাই 4 ইন্টু এক্স আমরা কাকে ধরেছি? সাইন থেটা ডিভাইডেড বাই 5। পরের লাইনটা লিখতে পারি যে এই দুটাকে সামনে নিয়ে আসি 5/4 লিমিট থেটা টেন্স টু জিরো থেটা বাই সাইন থেটা। তোমরা অলরেডি শিখেছো এই জিনিসটার ভ্যালু হচ্ছে 1, তাহলে মানে 5/4 ইন্টু 1 ইকুয়াল টু 5/4, এটাই আমাদের অ্যান্সার। যদি তোমাদের পরীক্ষায় বা কোনো জায়গার অ্যাডমিশন টেস্টে এইরকম বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের কোনো লিমিটের অঙ্ক চলে আসে তোমরা ভয় পেও না, একটু সাহস নিয়ে অঙ্কটা করে ফেলো। এখন আমরা যে জিনিসটা শিখব তার নাম হলো স্যান্ডউইচ থিওরেম। তো স্যান্ডউইচ থিওরেম কেন বলা হয়? স্যান্ডউইচের ফরমেশনটা চিন্তা করো তো, দুইটা পাউরুটি থাকে, মাঝখানে একটা মাংসের লেয়ার থাকে। এই কারণে দুইটা জিনিসের মাঝখানে যখন কিছু একটা থাকে এই ধরনের কেসকে স্যান্ডউইচ কেস বলা হয়। তো এইখানে দুইটা ফাংশনের ভেতর একটা ফাংশনের কথা উল্লেখ করা হয়েছে, যেই কারণে এটাকে স্যান্ডউইচ থিওরেম বলা হচ্ছে যে আমার এই এফএক্স ফাংশনটা জিএক্স এবং এইচএক্স এই দুইটার মাঝখানে। তো ধরো কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে ফাংশন অফ এ এই ভ্যালুটা আমি ডিরেক্টলি বের করে ফেলতে পারছি না, তো সেই ক্ষেত্রে আমি কী বের করতে যাচ্ছি যে লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স, মানে হলো এক্সের ভ্যালুটা যখন এর খুব কাছাকাছি যাবে তখন আমি ফাংশন অফ এক্সের ভ্যালুটা বের করব। যেহেতু এক্স্যাক্টলি ভ্যালুটা বের করতে পারছি না, ওর কাছাকাছি একটা ভ্যালু বের করব, লিমিটিং ভ্যালুটা বের করব। তো ওই কেসে আমরা স্যান্ডউইচ থিওরেমটা ব্যবহার করব। এবং স্যান্ডউইচ থিওরেম জিনিসটা কি? যদি একটা নির্দিষ্ট ব্যবধিতে তিনটা ফাংশন ডিফাইন করা আছে এফ, জি এবং এইচ,
এবং এদের মধ্যেকার সম্পর্কটা এমন যে এই এফএক্সটা সবসময় জি আর এইচ এর মাঝখানে থাকে, মানে এফএক্সটা হয়তো জি এর থেকে বড়, এইচ এর থেকে ছোট সব জায়গাতেই, কিন্তু এই পয়েন্টটা বাদে এক্স ইকুয়াল টু এ বাদে বাকি সব পয়েন্টেই এফএক্সের ভ্যালুটা এই দুইটার মাঝখানে। আমরা যেই পয়েন্ট নিয়ে ডিসকাস করছি যে এ পয়েন্টটা, যেখানে আমি ফাংশন অফ এর ভ্যালুটা বের করতে পারছি না, ওই পয়েন্টে লিমিট এক্স টেন্স টু এ জি এক্স বের করলাম, লিমিট এক্স টেন্স টু এ এইচ এক্স বের করলাম, করে দেখলাম যে দুটার ভ্যালু সেম চলে আসছে। যদি সেটা হয় তখন আমরা কি বুঝবো যে আমাদের এই এফএক্সের ভ্যালুটাও এল। এটা তো সোজা কথা, জি ছোট এইচ বড়, দুইটার মাঝখানে হচ্ছে এফ, তাহলে দুইটা যদি এক জায়গায় মার্জ করে তাহলে ওদের যে ভ্যালুটা হবে এফএক্সের তো একই ভ্যালুই হবে। তো এই সিম্পল কথাটাই হচ্ছে স্যান্ডউইচ থিওরেম। স্যান্ডউইচ থিওরেম দিয়ে এখন আমরা একটা অঙ্ক করব। অঙ্কটা করার আগে আমরা একটা কথা বলে নিই, স্যান্ডউইচ থিওরেমের কোনো অঙ্ক কি ইতিপূর্বে ভর্তি পরীক্ষায় এসেছে? না, স্যান্ডউইচ থিওরেমের কোনো অঙ্ক এখনও কিন্তু ভর্তি পরীক্ষায় আসে নাই। তাহলে এখন তোমরা প্রশ্ন করবে, তাহলে ভাই আপনি কেন আমাদেরকে স্যান্ডউইচ থিওরেম পড়ায় প্যারা দিচ্ছেন? কারণটা হলো যে এখনও আসে নাই, কিন্তু আসবে না তার তো কোনো গ্যারান্টি নাই। স্যান্ডউইচ থিওরেম তোমাদের বইতে এটার নাম উল্লেখ করা আছে, দ্যাটস ওয়াই এটা আমি তোমাদেরকে এখন শেখাবো, যাতে করে হঠাৎ করে কোনো দিন হয়তো দেখা গেল এবছর তোমাদের পরীক্ষা চলে আসলো, তখন তো কান্নাকাটি করা যাবে না, সেই জন্য শিখে রাখো। দেখো এখানে একটা প্রশ্ন করেছে যে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স ইকুয়াল টু হোয়াট। স্যান্ডউইচ থিওরেমে অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা করব। এই অঙ্কটা আসলে স্যান্ডউইচ থিওরেম ছাড়াও করা যায়, কিন্তু যেহেতু আমরা স্যান্ডউইচ থিওরেমটা মাত্র শিখলাম সেই কারণে আমরা এটা স্যান্ডউইচ থিওরেম অ্যাপ্লাই করেই শিখব। সাইন ওয়ান বাই এক্স এই ভ্যালুটা সবসময় মাইনাস ওয়ান থেকে ওয়ান এর মাঝেই কোথাও না কোথাও থাকবে। ওয়ান বাই এক্সের ভ্যালুটা আমি জানি না, সেই কারণে সাইন ওয়ান বাই এক্সের এক্স্যাক্ট ভ্যালুটাও জানি না, কিন্তু একটা ব্যাপার আমি নিশ্চিতভাবে জানি যে সাইন ওয়ান বাই এক্সের ভ্যালুটা মাইনাস ওয়ান থেকে ওয়ানের ভেতর কোনো না কোনো জায়গায় থাকবে। এক কাজ করি, উভয় পক্ষকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিই, মাইনাস এক্স স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স লেস দেন ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো, এইটা হলো আমাদের জি এক্স, এইটা হলো আমাদের এফ এক্স, আর এইটা হলো আমাদের এইচ এক্স। তো ঘটনা হলো যে এই ভ্যালুটা আমি এক্স্যাক্টলি এক্স ইকুয়াল টু জিরোতে বের করতে পারছি না, জন্যই আমি স্যান্ডউইচ থিওরেমটা অ্যাপ্লাই করছি। সো লিমিট এক্স টেন্ডস টু জিরো জি এক্স যেটা মাইনাস এক্স স্কোয়ার, তার ভ্যালু কত? তার ভ্যালু হলো জিরো। লিমিট এক্স টেন্ডস টু জিরো এইচ এক্স মানে এক্স স্কোয়ার, তার ভ্যালুটা কত? জিরো। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো জি এক্সের ভ্যালু জিরো আসছে, লিমিট এক্স টেন্স টু জিরো এইচ এক্সের ভ্যালু জিরো আসছে, দুইটার ভ্যালু সেম চলে আসছে। তাহলে দেয়ারফর লিমিট এক্স টেন্স টু জিরো আমাদের যে এফ এক্স এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স, তার ভ্যালুটা কত আসবে? তার ভ্যালুটাও জিরো আসবে। অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের স্যান্ডউইচ থিওরেম, যে আমি জানি যে দুটো ফাংশনের ভিতরে আমার যে ডিজায়ার্ড ফাংশন সেটা যদি এইটার ভ্যালু কোনো একটা লিমিটিং কেসে সমান হয়ে যায়, তাহলে ওই লিমিটিং কেসে এর ভ্যালুটাও ওই একই হবে। এখন আমরা যে জিনিসটা শিখব তার নাম হলো ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেম, এবং এই জিনিসটা তোমাদের কাছে একটু নতুন। দেখো আমাদেরকে কি বলা হচ্ছে, থিওরেমটা কি বলে, যদি ফাংশন অফ এক্স একটা ফাংশন হয় যেটা এ থেকে বি ব্যবধির মধ্যে অবিচ্ছিন্ন, মানে ব্যাপারটা হলো যে এইটা যদি এ হয় এইটা যদি বি হয়, তাহলে এ থেকে বি এর মধ্যে আমার ফাংশন এফ এক্সটা অবিচ্ছিন্ন, একদম অবিচ্ছিন্ন একটা ফাংশন। এবং দ্বিতীয় যে কথাটা বলা হলো যে এ থেকে বি এর মধ্যে, এবার মুক্ত ব্যবধিতে এ থেকে বি এর মধ্যে এই ফাংশনটা এফ ইনভার্স এক্স আছে, ফাংশন ইনভার্স এক্স বিদ্যমান, অর্থাৎ এ থেকে বি এর মধ্যে আমার ফাংশনটা হচ্ছে অন্তরীকরণযোগ্য। দুইটা কথা বলা হলো, একটা হলো বদ্ধ ব্যবধি এ থেকে বি এর মধ্যে আমার ফাংশন এফ এক্সটা অবিচ্ছিন্ন, আর দ্বিতীয় আরেকটা কথা বলা হলো মুক্ত ব্যবধি এ থেকে বি এর মধ্যে ফাংশন ইনভার্স এক্স বিদ্যমান, অর্থাৎ এইখানে হচ্ছে আমাদের ফাংশন এফ এক্সটা অন্তরীকরণযোগ্য।
তাহলে মিন ভ্যালু থিওরেমের শুরুতে দুটো শর্তের কথা উল্লেখ করা হয়েছে যে বদ্ধ ব্যবধিতে এ থেকে বি এর মধ্যে আমার ফাংশন এফএক্সটা অবিচ্ছিন্ন এবং মুক্ত ব্যবধিতে এ থেকে বি এর মধ্যে আমার ফাংশন এফএক্সটা অন্তরীকরণযোগ্য, অর্থাৎ তার এফ ইনভার্স এক্স অর্থাৎ তার ফার্স্ট ডেরিভেটিভটা বিদ্যমান আছে। যদি এই দুইটা শর্ত পূরণ হয় তাহলে মুক্ত ব্যবধি এ থেকে বি এর মধ্যে, এখান থেকে এর মধ্যে এ থেকে বি এর মধ্যে এই এফএক্সের এমন একটা বিন্দু সি পাওয়া যাবে যেই বিন্দুতে ফাংশন প্রাইম সি অর্থাৎ এই বিন্দুতে তার ফার্স্ট ডেরিভেটিভ যেটা সেইটা ইকুয়াল টু ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ হবে। তো এটাই হলো মিন ভ্যালু থিওরেম। তো তোমরা কতটুকু বুঝেছো শুধুমাত্র থিওরেমটা পড়ার পর সেটা আমি জানি না, তবে একটা অঙ্ক করলে তোমরা পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে বলা হয়েছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স ইন্টু এক্স মাইনাস টু এর জন্য এই ব্যবধিতে একটি বিন্দু এক্স ইকুয়াল টু সি নির্ণয় করো যেন ফাংশন প্রাইম সি ইকুয়াল টু এইটা হয়। তাহলে ফার্স্ট অফ অল আমরা চেক করে নেব যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, এক্স ইন্টু এক্স মাইনাস টু মানে হলো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স। এখন আমাদের ব্যবধির কথা উল্লেখ করেছে হচ্ছে 1 থেকে 2 এর মধ্যে। তাহলে ফার্স্ট অফ অল 1 থেকে 2 এর মধ্যে আমরা এই এফএক্সকে যদি চিন্তা করি, এইটার যদি আমরা অবিচ্ছিন্নতা চেক করি তাহলে আমরা দেখতে পারবো যে এফএক্স এখানে অবিচ্ছিন্ন। আর মুক্ত ব্যবধিতে 1 থেকে 2 এর মধ্যে আমরা যদি এফএক্সকে চেক করি আমরা খেয়াল করে দেখব যে এফএক্সটা হলো অন্তরীকরণযোগ্য। তো অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণযোগ্যতাটা আমি এখন এখানে দেখাইলাম না, আমরা পরবর্তীতে এইটার উপর অঙ্ক করব যে কখন একটা ফাংশন লিমিট থাকে না থাকে, কখন একটা ফাংশন অবিচ্ছিন্ন হয়, কখন একটা ফাংশন অন্তরীকরণযোগ্য হয়, সেগুলো আমরা চেক করব একটু পরে। আমরা একটু সময় নিয়ে তারপরে আমরা এগুলো আলাদা অঙ্কেই দেখাবো। তো আপাতত তোমাদেরকে আমি এইটুকু বলে রাখলাম, তোমরা যদি চেক করে দেখো অবিচ্ছিন্নতার নিয়ম দিয়ে বা অন্তরীকরণযোগ্যতার নিয়ম নিয়ে যে এই ফাংশনটা এই লিমিটের মধ্যে অবিচ্ছিন্ন এবং এই লিমিটের মধ্যে অন্তরীকরণযোগ্য, তাহলে অবশ্যই আমার ফাংশন প্রাইম সি এইটা থাকবে যেন ফাংশন অফ 2 মাইনাস ফাংশন অফ 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1, যেটা এই জিনিসটার সমান হবে। তাহলে এই এফএক্স থেকে আমাদের প্রথম করণীয় হলো আমরা ফাংশন প্রাইম এক্সটা বের করে নেই, এর ফার্স্ট ডেরিভেটিভ 2x মাইনাস 2, এফএক্সকে ডিফারেন্সিয়েট করে আমি এটা পেলাম। তাহলে এইখানে আমরা ফাংশন প্রাইম সি কত লিখব, 2c মাইনাস 2 ইকুয়াল টু 2 মাইনাস 1 নিচে 1, ফাংশন অফ 2, ফাংশন অফ 2 এর জন্য আমরা এখানে ভ্যালুটা বসাবো, ফাংশন অফ 2 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x কত চলে আসে 0 মাইনাস ফাংশন অফ 1 এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1। তাহলে পরের লাইনটা লিখতে পারি 2c মাইনাস 2 ইকুয়াল টু 1, 2c ইকুয়াল টু 3, c ইকুয়াল টু 3/2। অর্থাৎ এই এফএক্সের জন্য 1 থেকে 2 পর্যন্ত ব্যবধির ভেতর একটা বিন্দু এরকম আছে 3/2, যেখানে ফাংশন প্রাইম সি ইকুয়াল টু এইটা হয়। এটাই আমাদের অ্যান্সার। তো এইখানে একটা কথা বলে নেই যে মিন ভ্যালু থিওরেম এবং এর ইমিডিয়েটলি আগে আগে যে অঙ্কটা করলাম স্যান্ডউইচ থিওরেম, এই দুইটা থেকে কিন্তু এখনও অ্যাডমিশন টেস্টে কোনো প্রশ্ন আসে নাই। তারপরেও আমি এটা তোমাদেরকে কেন শিখিয়ে রাখলাম, কারণ এই দুইটা জিনিস তোমাদের সিলেবাসে আছে, যেই কারণে এই দুইটাকে আমরা বাদ দিইনি, এই দুইটা আমরা তোমাদেরকে করিয়ে রাখলাম যেন যদি কখনো ভবিষ্যতে এখান থেকে যে কোনো প্রশ্ন আসে তোমরা যেন সেটা দেখে ভয় না পাও এবং তোমরা করতে পারো। সেই কারণে টপিক দুইটাকে তোমরা ইগনোর করো না বা অবহেলা করো না, টপিক দুটো অ্যাটলিস্ট তোমরা শিখে রাখো যে কি বলা হচ্ছে, এবং তোমাদের এখানে কনসেপ্ট বুকে বেশ কিছু এক্সাম্পল হয়তো দেওয়া থাকবে, সেই এক্সাম্পলগুলো তোমরা করে রেখো। এখন আমরা যে জিনিসটা শিখবো তা হলো লিমিটের অস্তিত্বশীলতা। কোন অবস্থায় লিমিট থাকতে পারে আর কোন অবস্থায় লিমিট থাকতে পারে না, সেই জিনিসটাই আমরা দেখব। আমরা নর্মালি লিমিট কোন পয়েন্টগুলোর বের করি, যেই পয়েন্টের এক্স্যাক্টলি ওই পয়েন্টে আমার ভ্যালুটা বের করা সম্ভব না, ওই পয়েন্টেই আমরা লিমিট বের করি। ধরো এখানে এ পয়েন্টে এই ফাংশনের ভ্যালুটা বের করতে চাই, তার মানে আমি ডাইরেক্ট ফাংশন অফ এ এটা বের করতে পারছি না। মোস্ট অফ দ্য কেসেস তাই তো ঘটে যে ফাংশন অফ এ বের করতে পারছি না, তাহলে ফাংশন অফ এর খুব কাছাকাছি গেলে আমার ভ্যালুটা কত হবে সেটা আমি বের করতে চাই।
তাহলে ইন দ্যাট কেস আমি কি করব, ফাংশন অফ এ এর একদম আগ মুহূর্তের ভ্যালুটা নির্ণয় করব, অর্থাৎ ফাংশন অফ এ মাইনাস এর বাম পাশের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা হচ্ছে তার লেফট হ্যান্ড লিমিট। আর কি করব, ফাংশন অফ এ প্লাস এ এর এক্স্যাক্টলি ডান পাশে যে ভ্যালুটা আছে সেটা আমি বের করব। যদি দেখি যে দুটা ভ্যালু সেম, ফাংশন অফ এ মাইনাস আর ফাংশন অফ এ প্লাস দুটা সেম, তার মানে হচ্ছে ফাংশন অফ এ এর সীমাস্থ ভ্যালু যে লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স, এই ভ্যালুটা আসলে থাকা সম্ভব যদি এই দুইটা সমান হয়। কিন্তু যদি ফাংশন অফ এ মাইনাস আর ফাংশন অফ এ প্লাস এর ইমিডিয়েট আগের ভ্যালু আর এ এর ইমিডিয়েট পরের ভ্যালু দুটো সমান না হয়, তাহলে কি বুঝবো, যে এই লিমিটটা আসলে এক্সিস্ট করে না, তার কোনো সীমাস্থ মান নেই। এখন আমরা একটা এক্সাম্পল দেখি, লিমিট এক্স টেন্স টু 0 এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস কজ এক্স ইকুয়ালস টু হোয়াট। তাহলে এই অঙ্কটা শুরুতে আমরা কি করব, যে লেফট হ্যান্ড লিমিটটা আগে বের করে নেব। লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, মানে হচ্ছে 0-র ইমিডিয়েট আগের ভ্যালুটা, এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস কজ এক্স। লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, এই কথাটার অর্থ হচ্ছে যে আমরা ধরে নেই যে এক্সের ভ্যালুটা 0 মাইনাস এইচ, যেখানে এইচের ভ্যালুটা পজিটিভ এবং এইচ টেন্স টু 0। এইচ খুব ছোট্ট একটা ভ্যালু, কিন্তু এক্সের ভ্যালুটা 0-র বাম পাশে, অর্থাৎ 0 মাইনাস এইচ। তাহলে লিমিট এইচ টেন্স টু 0, এক্সের জায়গায় আমরা লিখে দেবো মাইনাস এইচ ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস কজ মাইনাস এইচ। পরের লাইনটায় লিখবো যে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এইচ ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এইচ, তার উপর একটা বিশাল রুট। এটা ছিল আমাদের লেফট হ্যান্ড লিমিট। আর রাইট হ্যান্ড লিমিট জিনিসটা কী হবে, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস কজ এক্স। এখানে আমরা কি ধরবো, ধরি এক্স ইকুয়াল টু 0 প্লাস এইচ, যেখানে এইচ একটা পজিটিভ নাম্বার এবং এইচ টেন্স টু 0, খুব ছোট্ট একটা পজিটিভ নাম্বার এইচ। তো আমরা এক্সের ভ্যালুটা ধরলাম আবার 0 প্লাস এইচ, কারণ কি এটা হচ্ছে ডান পাশের ভ্যালু, আমার যে মূল ভ্যালুটা তার থেকে ডান পাশে, তার মানে 0 প্লাস এইচ ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি যে লিমিট এইচ টেন্স টু 0, এক্সের জায়গায় লিখবো এইচ আর নিচে লিখবো 1 মাইনাস কজ এক্সের জায়গায় এইচ। আমরা কিন্তু লেফট হ্যান্ড লিমিটের ভ্যালুটা এখনও বের করি নাই, রাইট হ্যান্ড লিমিটের ভ্যালুটা এখনও বের করি নাই। এই দুটা ভ্যালু বের করার জন্য আমরা কি করব, এখানে আমরা যে কাজটা করব সেটা হলো লিমিট এইচ টেন্স টু 0, উপরে মাইনাস এইচ আর নিচে হচ্ছে রুটের ভেতরে আমি লিখতে পারি 2 সাইন স্কোয়ার এইচ বাই 2। পরের লাইনটায় এইভাবে লিখতে পারি যে 1 বাই রুট 2 লিমিট এইচ টেন্স টু 0, উপরে এইচ আর নিচে হলো সাইন এইচ বাই 2। দেখো এই কথাটা লিখতে পারি কি না, উত্তর হলো হ্যাঁ, অবশ্যই লিখতে পারি। তাহলে এখানে এইচ বাই 2 আছে, আমি এখানে একটা ইচ্ছা করি যে একটা এইচ বাই 2 লিখবো, তাহলে ইন্টু 2 করতে হবে। এখন তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে এই জিনিসটা তোমাদের পরিচিত লাগে কি না। উত্তর হলো জি হ্যাঁ, এই জিনিসটা তো আমাদের পরিচিত লাগছে, এটা আমরা এর আগে দেখেছি। কোথায় দেখেছি, তোমাদের এই লেকচারটা শুরুতেই টাইপ 2-তে এইরকম অনেকগুলো অঙ্ক দেখিয়েছি। এই ভ্যালুটা হচ্ছে 1। সো ফাইনালি আমরা এখান থেকে অ্যান্সারটা পেয়ে যাই রুট 2। তো এইখানে যে ক্যালকুলেশনটা করেছি, দেখো এইটার সঙ্গে এইটার পার্থক্য কি, এখানে মাইনাস আছে, এখানে আছে একটা প্লাস, ও সরি এখানে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে, মাইনাস রুট 2। তো এখানে এই মাইনাসটা বাদ দিলে এইটার এটা একেবারেই সেম, তাহলে এই ভ্যালুটা যদি এই একই ক্যালকুলেশন করি, এই ভ্যালুটা চলে আসে প্লাস রুট 2। তো আমাদের যে মাইনাস রুট 2 আর প্লাস রুট 2 দুটা ভ্যালু কি সেম, উত্তর হলো না, দুইটা ভ্যালু সেম না। তাহলে আমাদের এই ফাংশনটা চেহারাটা দেখতে কেমন, আমি যদি একটু আঁকার চেষ্টা করি। জিরোর ইমিডিয়েটলি পরের ভ্যালুটা হচ্ছে পজিটিভ রুট 2, আর জিরোর ইমিডিয়েটলি আগের ভ্যালুটা হচ্ছে নেগেটিভ রুট 2। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, দুইটা ভ্যালু কি সেম আসছে, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি সেম আসছে, না, শেপটা এটার মতো আসে নাই, শেপটা আসছে এটার মতো, যে ইমিডিয়েটলি আগের ভ্যালুটা এক জায়গায়, ইমিডিয়েটলি পরের ভ্যালুটা আরেক জায়গায়। তাহলে এই ক্ষেত্রে এর কি লিমিট থাকা সম্ভব না, এর লিমিটিং ভ্যালু থাকা সম্ভব না। দেয়ারফর এর সীমাস্থ মান আছে না, নেই, এর সীমাস্থ মান নেই। এখন আমরা যে জিনিসটা শিখব তার নাম হলো অবিচ্ছিন্নতা বা কন্টিনিউইটি।
অবিচ্ছিন্নতা বা কন্টিনিউইটির কনসেপ্টটা কি? ধরো এর আগে আমরা যে জিনিসটা শিখলাম যে সীমাস্থ মানের ব্যাপারটা, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয়ে যায় তার মানে আমরা বুঝবো যে তার একটা লিমিটিং ভ্যালু বা সীমাস্থ মান আছে। কিন্তু যদি ওই ফাংশন অফ এতে তার কোনো ভ্যালু না থাকে তাহলে সেটা কিন্তু সীমাস্থ মান থাকা সত্ত্বেও সেটা অবিচ্ছিন্ন নয়, সেটা একটা বিচ্ছিন্ন ভ্যালু। অবিচ্ছিন্নতার শর্ত হলো যে তার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটো তো সমান হতে হবেই, এবং সেই সঙ্গে সেই দুইটা ভ্যালু যা আসবে সেই ভ্যালুটা ফাংশন অফ এ এর সমান হইতে হবে। লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু ফাংশন অফ এ যদি হয়, শুধুমাত্র তাহলেই এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এই ফাংশনটা অবিচ্ছিন্ন। এই টাইপের প্রশ্ন 2014 সালে বুয়েটে ভর্তি পরীক্ষায় এসেছিল। প্রশ্নটা বোর্ডে লেখা আছে, তোমরা একটু দেখে নাও যে যদি এরকম একটা ফাংশন দেওয়া থাকে এফ এক্স, দিয়ে বললো যে এই ফাংশনটা এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অবিচ্ছিন্ন যদি হয় তাহলে কে এর মান কত হবে, এবং কে এর মানের ক্ষেত্রে একটা শর্ত উল্লেখ করেছে যে কে এর মানটা অবশ্যই নন জিরো হবে। তাহলে অঙ্কটা আমরা প্রসিড করি। আমরা কই থেকে শুরু করব? আমরা শুরু করব লেফট হ্যান্ড লিমিট থেকে। লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস ফাংশন অফ এক্স, অর্থাৎ ফাংশন অফ এক্সের ভ্যালুটা আমরা তখন নির্ণয় করব যখন এক্সের ভ্যালুটা 0 অপেক্ষা কম। তাহলে কোনটা ইউজ করব? এইটা, যে লিমিট এক্স টেন্ডস টু 0 ট্যান কে এক্স ডিভাইডেড বাই এক্স। এখানে যদি আমি 0 মাইনাস নাও দেও তাও কিন্তু কোনো প্রবলেম নাই, কারণ এক্স 0-র কাছাকাছি বললে উল্লেখ করেই দেওয়া হয়েছে যে সে 0 থেকে ছোট। পরের লাইনটায় আমরা একটা কাজ করি, এখানে আমি যদি একটা কে লিখি তাহলে এখানে একটা ইনটু কে দিতে হবে। তাহলে এই জায়গাটা খেয়াল করে দেখো, এই জিনিসটা তোমরা এর আগে শিখেছো কি না? উত্তর হলো জি হ্যাঁ, তোমরা এই জিনিসটা শিখেছো। এই জিনিসটার ভ্যালু কত? এই জিনিসটার ভ্যালু হচ্ছে 1। তাহলে 1 ইন্টু কে, দ্যাট ইজ কে। আমার লেফট হ্যান্ড লিমিটটা হলো কে। এবারে আমরা চলে যাই আমাদের রাইট হ্যান্ড লিমিটে। লিমিট এক্স টেন্ডস টু 0 ফাংশন অফ এক্স। তো তখন ভ্যালুটা কোথায় বসবে? এইখানে বসবে। 3 ইন্টু 0 প্লাস 2 কে স্কোয়ার, ভ্যালুটা চলে আসে 2 কে স্কোয়ার। আর আমার যে ফাংশন অফ এ তার ভ্যালুটা আমি ডিরেক্টলি বের করে ফেলতে পারি এখান থেকে। ফাংশন অফ এ মানে হচ্ছে ফাংশন অফ 0, ফাংশন অফ 0টা হলো ডাইরেক্ট 3 ইন্টু 0 প্লাস 2 কে স্কোয়ার মানে হলো কে স্কোয়ার। তোমরা এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশন অফ 0 দুই জায়গায় তোমরা একই কাজ করেছি। তো অ্যাকচুয়ালি একই কাজ করি নাই, এখানে এক্সের ভ্যালুটা 0-র খুব কাছাকাছি আর এখানে এক্সের ভ্যালুটা ডিরেক্টলি 0। অবিচ্ছিন্ন থাকার শর্ত হলো, অবিচ্ছিন্নতার শর্ত লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু ফাংশন অফ এ। তার মানে লেফট হ্যান্ড লিমিট বের করেছিলাম কে, আর এই দুটার ভ্যালু সেম আসছে 2 কে স্কোয়ার। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি যে 2 কে স্কোয়ার মাইনাস কে ইকুয়াল টু 0, কে কমন নিলে 2k মাইনাস 1 ইকুয়াল টু 0। কে এর দুইটা ভ্যালু আসে, একটা আসে 0, একটা আসে হাফ। তো অঙ্কের শুরুতেই আমাদের উল্লেখ করে দিয়েছে যে কে এর ভ্যালুটা 0 না, নন জিরো ভ্যালু। তাহলে অ্যান্সার হচ্ছে কে ইকুয়ালস টু হাফ, এটাই আমাদের অ্যান্সার। এই টাইপের অঙ্ক তোমাদের জন্য পরীক্ষায় আসতেই পারে। এটা তোমাদের এইচএসসিতে আসুক বা ভর্তি পরীক্ষাতেই আসুক না কেন, তোমরা এইভাবে অবিচ্ছিন্নতাগুলো প্রুফ করে নিতে পারো। তোমাদের অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগতে পারে যে মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয় এটা কি আসতে পারে বুয়েটের ভর্তি পরীক্ষায়? উত্তর হলো জি হ্যাঁ, এটা কিন্তু বুয়েটের ভর্তি পরীক্ষায় অবশ্যই আসতে পারে। যেমন 2016 সালে বুয়েটের ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স হলে লিমিট এইচ টেন্ডস টু 0 ফাংশন অফ এক্স প্লাস 3h মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই 3h এর ভ্যালুটা কত? এটা তোমাকে ডিরাইভ করে দেখাইতে হবে, এটা বলেছিল। এই অঙ্কটা আমাকে অবশ্যই মূল নিয়মেই করতে হবে। তাহলে আমরা কি লিখবো পরের লাইনটায়? যে লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ এক্স প্লাস 3h মানে কি? সাইন এক্স প্লাস 3h মাইনাস ফাংশন অফ এক্স মানে কি? ফাংশন অফ এক্স মানে হলো সাইন এক্স ডিভাইডেড বাই 3h। পরের লাইনে আমরা লিখব লিমিট h টেন্ডস টু 0, নিচে 3h আর উপরে কি হবে? সাইন এ মাইনাস সাইন বি। ফর্মুলা কি ছিল? 2 সাইন a মাইনাস বি ডিভাইড বাই 2, a মাইনাস বি ডিভাইড বাই 2 অর্থাৎ 3h বাই 2 ইন্টু কজ a প্লাস বি ডিভাইডেড বাই 2।
তাহলে এর পরের লাইনে আমরা একটা কাজ করব, এই টুটা সামনে লিখব ইন্টু লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন 3h/2 তার নিচে 3h লিখব ইন্টু লিমিট এইচ টেন্ডস টু 0 কজ 2x প্লাস 3h ডিভাইডেড বাই 2। দেখো এই জিনিসটাকে এক্স্যাক্টলি এইটাও লেখা যায়। তাহলে পরের লাইনে আমরা একটা ছোট্ট কাজ করি, আমরা এইখানে যদি একটা 2 লিখি তাহলে একটা ইন্টু 2 দিতে হবে। তো এই 2টা এখানে না লিখে আমি এখানেও লিখতে পারি, হাফ হিসেবে লিখতে পারি। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো যে এই জিনিসটা তোমাদের পরিচিত কোনো শেপে পড়ে কি না। জি হ্যাঁ, এই জিনিসটার ভ্যালু হচ্ছে 1। তাহলে ইকুয়াল টু 2 ইন্টু 1 ইন্টু হাফ ইন্টু এইখানে এইচের ভ্যালুটা 0 আমরা বসিয়ে দিই, কজ 2x প্লাস 0 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কজ এক্স। এটাই আমাদের অ্যান্সার। 2016 সালে বুয়েট ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা যেহেতু এসেছিল, তাহলে সামনের সময়েও কোনো না কোনো জায়গায় কিন্তু প্রশ্ন এই টাইপের আসতেই পারে। তাহলে তোমরা মূল নিয়মে অন্তরক সহগকে আন্ডার এস্টিমেট করো না, এই অঙ্কগুলো তোমরা করে ফেলো।